প্রিয় দর্শক, শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য দেখবার জন্য। আজকে আমরা অনুষ্ঠান সাজিয়েছি হাড়ের ক্ষয় প্রতিকার ও প্রতিরোধ নিয়ে। এ বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ দেওয়ার জন্য আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম। তিনি বিভাগীয় প্রধান, অর্থোপেডিক্স এবং স্পাইন সার্জারি বিভাগ, আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল। পাশাপাশি তিনি চিফ কনসালটেন্টের দায়িত্ব পালন করছেন বারাক পিআরপি মেডিকেল সেন্টার, ধানমন্ডি। অধ্যাপক ডাক্তার শহীদুল ইসলাম স্বনামধন্য একজন স্পাইন সার্জন। ৩ ফেব্রুয়ারি ১৯৭৬ সনে ফরিদপুর চরচাঁদপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনের শুরুটাও সেখানেই। চরচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে লেখাপড়া শুরু করে আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক এবং রাজেন্দ্র কলেজ ফরিদপুর থেকে এইচএসসি পাশ করে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে অধ্যাপক ডাক্তার শহীদুল ইসলাম বিসিপিএস থেকে সার্জারিতে এমসিপিএস ডিগ্রি অর্জন করেন। লালপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নাটোর, রাজশাহী মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্স এবং কিশোরগঞ্জে কর্মরত ছিলেন। বর্তমানে আদ্দিন মেডিকেল কলেজে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি বারাক পিআরপি মেডিকেল সেন্টারে চিফ কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আজীবন স্বাস্থ্যসেবা কর্মের সাথে সম্পৃক্ত থাকতে চান রোগী বান্ধব এই চিকিৎসক। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে হাড়ের ক্ষয় বলতে আমরা কি বুঝি? যে হাড়ের ক্ষয় শব্দটা কিন্তু একটা ভয়ানক। হাড় ক্ষয় শুনলেই স্পেশালি আমাদের যারা ফিমেল পেশেন্ট আছে এরা খুব ভয় পেয়ে যায়। কিন্তু এটা আসলে দুনিয়ার সব কিছু যেমন ক্ষয় আছে, হ্যাঁ, যেমন আমাদের এই মনে করেন যে টান টান চামড়া ছিল আগে, এখন একটু ঘোষ খাওয়া শুরু হয়েছে, এটা কিন্তু এটাও একটা ক্ষয়। ঠিক সেরকমভাবে হাড়ের ক্ষয় আছে। হাড়ের ক্ষয় হচ্ছে এটা আসলে কয়েকভাবেই করা যায়। যেমন আমরা একটা বলি যে অস্টিওপোরোসিস, যে বোনসের ভিতরে পোরোসিটি থাকে, যেমন হানিকম মধুর চাক যেরকম, সেরকম বোনসের স্ট্রাকচারটাও ওরকম, যে চেম্বার চেম্বার থাকে আর কি। হ্যাঁ, তো এই চেম্বারগুলো, ছিদ্রগুলো, পোরগুলো ছোট ছোট থাকে নর্মাল ইয়াং হাড্ডির ক্ষেত্রে। ঠিক মনে করেন যে যখন বয়স বেশি হয়, হাড় ক্ষয় যখন শুরু হয়, তখন এই ছিদ্রগুলো বড় হয়ে যায় এবং ছিদ্রের যে দেয়াল আগে পুরু ছিল, ঘন ছিল, শক্ত ছিল, সেই দেয়ালও পাতলা হয়ে যায়। এইটা হলো অস্টিওপোরোসিসের কারণে মনে করেন হাড় ক্ষয়। এটা ইউজুয়ালি বয়স মনে করেন বেশি যখন হয় তো তখন হয়। আসলে এই হাড় ক্ষয়টা কোন বয়সে শুরু হয় এবং পুরুষ এবং মহিলা ভেদে কোনো ধরনের ভেরিয়েশন আছে কিনা? এটাকে যদি আমরা বলি যে প্রাইমারি হাড় ক্ষয়, প্রাইমারি অস্টিওপোরোসিস, আর একটা হলো সেকেন্ডারি অস্টিওপোরোসিস। সেকেন্ডারি অস্টিওপোরোসিস হলো যে সেকেন্ডারি টু এনি ডিজিজ কন্ডিশন। হ্যাঁ, তাহলে সেটা কিন্তু যে কোনো বয়সই হতে পারে সেই হাড় ক্ষয়টা। কিন্তু প্রাইমারি অস্টিওপোরোসিস যেটা বয়সকালীন বা হরমোনের মনে করেন ঘাটতি যখন হয় শরীরে, তখন যেটা হয় সেটা ইউজুয়ালি বয়স যারা সিনিয়র সিটিজেন, সিনাইল পিপুল, এদের বেশি হয় এবং ফিমেলরা বেশি তাড়াতাড়ি আক্রান্ত হয়। কারণ আমি জানি যে আমাদের মা বোনদের যে ঋতুস্রাব হয়, রেগুলার যে মেনস্ট্রুয়েশন হয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী হয় এবং এই সময় তার হরমোনাল সাপোর্ট থাকে। এটা বলে ইস্ট্রোজেন নামক একটা হরমোন আছে ফিমেলদের, যে এটাকে আমরা অ্যানাবলিক হরমোন বলি, যে এটা সব কিছু গঠন করে। হ্যাঁ, তো অ্যানাবলিক হরমোনের যখন মেনস্ট্রুয়েশন চলতে থাকে ততদিন শরীরের গঠন হতে থাকবে, পজিটিভ ব্যালেন্স হতে থাকবে, হাড়ের ক্ষেত্রে সেটা হয়। কিন্তু যখন মেনস্ট্রুয়েশনটা বন্ধ হয়ে যায়, তখন এই যে ইস্ট্রোজেনের যে সাপোর্টটা একটা স্ট্রং সাপোর্ট, সেটা কমে যেতে থাকে, কমে যায়, ঘাটতি হয়। তো আমাদের শরীরের ভিতরে বোন সিনথেসিস বোনস তৈরি হওয়া এবং বোনস ক্ষয় হয়ে যাওয়া, দুইটা সাইড বাই সাইড কিন্তু চলতে থাকে। তো যখন বয়স কম থাকে, হরমোনের সাপোর্ট থাকে, তখন বোনস তৈরি হওয়ার কাজটাই বেশি হয়, পজিটিভ ব্যালেন্সে থাকে। আর যখন এবং নেগেটিভ যেটা হাড়ের ক্ষয়, যেটা এই কাজটা করে অস্টিওক্লাস্ট নামক এক ধরনের বোন সেল, যে ক্ষয় করতে থাকে, বোনকে রিজর্পশন করতে থাকে। সেই অস্টিওক্লাস্টের কাজ আগাগোড়া শুরুতে এবং শেষে একই রকম। তাহলে আগে বেশি তৈরি হতো, ক্ষয়টা একটা স্ট্যাটিক কন্ডিশনে ছিল, কাজেই মানুষ কিন্তু সুস্থ থাকতো, যে তার হাড়ের বোনসের যে গ্রোথটা সেটা পজিটিভ লেভেলে থাকতো। কিন্তু যখন উৎপাদন কমে যাচ্ছে,
কিন্তু ক্ষয়টা একই রকম আছে, তখন ঘাটতি হয়, মানে যে আগে যে ব্যালেন্স ছিল সেটা থেকে ক্ষয় হতে থাকে। এইটা হলো অস্টিওপোরোসিস বা বোনসের ক্ষয়। ছেলেদের ক্ষেত্রে তো এরকম মেনস্ট্রুয়েশনের এরকম কোনো ঘটনা নাই, কিন্তু আমাদেরও মানে আমাদের যে অ্যানাবলিক হরমোন টেস্টোস্টেরন এইটাও একটা বয়সে যে কমতে শুরু করে, তবে সেটা 70-80। তার মানে একজন মহিলা তার হাড় ক্ষয় শুরু হচ্ছে 50 বছর বয়সে বা তার আগে, কিন্তু একজন পুরুষ এদিক দিয়ে একটু বেনিফিট পাচ্ছে। যেমন ছোটো বাচ্চাদের বোনসে টিউমার হয়, ওটাকে বলে সিম্পল বোন সিস্ট, বা তার চেয়ে একটু মনে করেন যে অ্যাডাল্ট যুবক বয়সের হয় হলো অ্যানিউরিজমাল বোন সিস্ট, আবার তার চেয়ে অ্যাডাল্ট লোকের হয় হচ্ছে যেমন জায়ান্ট সেল টিউমার অফ দি বোনস। তো এইগুলো হলো বোনসের মনে করেন যে এই কারণেও কিন্তু বোনস ক্ষয় হয়ে যায়, কালো হয়ে যায়। আমরা এক্সরে করলে দেখি আমরা অস্টিওলাইটিক লিশন, যে বোনসের যে স্বাভাবিক যে স্ট্রাকচার আমরা এক্সরে করলে দেখতে পাই যে সাদা সাদা, হ্যাঁ, যে মানে তার কালারটা আলাদা, কিন্তু একটা জায়গায় সাদার মধ্যে একটা কালো মানে পুকুরের মতো গর্তের মতো একটা জিনিস, ওইটা হলো বোনসের একটা ক্ষয়। কিন্তু এটা তাহলে সেকেন্ডারি মনে করেন যে বোনস ক্ষয়, সেকেন্ডারি অস্টিওপোরোসিস। আবার ধরেন যে এরকম আরও কিছু অসুখ আছে, যেমন ডায়াবেটিস যদি হয়, আনকন্ট্রোল ডায়াবেটিস হয়, তাহলেও কিন্তু মনে করেন যে বোনসের অস্টিওপোরোসিস আর্লি শুরু হয়ে যায়। তো আসলে কোনো লক্ষণ কি প্রকাশ পায়, বা এটাকে আমরা লক্ষণ জেনে আমরা কিন্তু প্রতিরোধ করতে পারি কি? জি জি হ্যাঁ, লক্ষণ কিন্তু মনে করেন আছে। যেমন একটা ভেগ একটা পেইন হয়, যেমন হয় সারা গায়ে ব্যথা, মনে হয় কেউ পিটায় রাখছে, এরকম যে পিন পয়েন্ট করা যায় না ব্যথা, এটা হলো একটা সিমটম। আবার মনে করেন যে মা খালা দাদি নানিদের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে আগে আমরা দেখতে পেতাম যে অনেক মানুষ কুঁজো হয়ে চলে, হ্যাঁ, যে মাথাটা নিচের দিকে এরকম মনে করেন যে খুব বেন্ডিং হয়ে চলতেছে। এই কুঁজো হয়ে চলাটা কিন্তু তার মনে করেন যে স্পাইনের অস্টিওপোরোসিস, স্পাইনাল কর্ডের অস্টিওপোরোসিস, যার ফলে তার কাইফোসিস হয়ে যাচ্ছে, কাইফোটিক ডিফর্মিটি হয়ে যাচ্ছে, হ্যাঁ, এরকম। আর একটা হলো যে এটা যেহেতু ধীরে ধীরে হয়, কাজে বোনসগুলো নরম হয়ে যায়। সে যদি মনে করেন যে কোনো ট্রমার শিকার হয়, হঠাৎ করে স্লিপ করে পড়ে গেছে, তখন তার বোন ফ্র্যাকচার হয়ে গেলো। হতে পারে সেটা মেরুদণ্ডের বোন ফ্র্যাকচার, হতে পারে সেটা মানে ট্রকেন্টারিক ফ্র্যাকচার অফ দি ফিমার, অথবা হতে পারে নেক অফ দি ফিমার ফ্র্যাকচার, অথবা মানে যে ফলন আউটস্টেজ হ্যান্ডে কলিস ফ্র্যাকচার, আমাদের হাতের যে মানে রিস্ট জয়েন্টের ওখানে, হ্যাঁ, কবজির ওখানে যে ফ্র্যাকচার হয়, এটা কলিস ফ্র্যাকচার। এটা মোস্টলি কিন্তু মানে বয়স্ক মানুষদের ফ্র্যাকচার, এবং এটা অস্টিওপোরোটিক ফ্র্যাকচার কিন্তু। তো এই সিমটমগুলো মানে ফ্র্যাকচার নিয়ে আসতে পারে, এইটাও একটা সিমটম। তার মানে আপনি বলছেন যে আসলে যেহেতু অস্টিওপোরোসিস মানে আপনার ভিতরে তো হাড়টা দুর্বল হয়ে গেছে, অল্পতেই সে ভেঙে পড়ছে, এরকমটা হয়। আমরা কোনো কোনো সময় দেখি যে হাড় ভেঙে সে পড়ে গেছে, আঘাত না কিন্তু এমনিতে সে ভেঙে পড়ে গেছে। এখন আমাদের অনেক প্রশ্ন হয়ে দাঁড়ায় যে আসলে পড়ে ভাঙলো না ভেঙে পড়লো, এইটাও একটা কোশ্চেন চলে আসছে। যে অনেক সময় আমরা দেখতে পাই যে একটা রুগী পড়তে যাচ্ছিল, কিন্তু সে নিজেকে সামাল দিয়ে ফেলছে, কিন্তু পরে এক্সরে করে দেখলাম তার ফ্র্যাকচার। তার মানে এইটাই হলো কথা, যে ভেঙে পড়ছে না পড়ে ভাঙছে। এইটাই হলো যে অস্টিওপোরোসিসের কারণে বোনস যে নরম হয়। আমরা জানি যে আমাদের হেলদি বোনস যেটা, সেটা ফ্র্যাকচার হওয়ার জন্য কিন্তু অনেক শক্তি লাগবে, অনেক ভিরুলেন্ট ট্রমা, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা ফল ফ্রম হাইট, এইরকম কিন্তু মানে সিরিয়াস একটা ট্রমার, শক্তিশালী একটা ট্রমার আঘাতের দরকার হয়। কিন্তু যখন এই অল্প আঘাতেই যখন কোনো হাড়টি ভাঙলো, এটাকে আমরা বলি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, এবং প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের ওয়ান অফ দি কমন কজ হচ্ছে অস্টিওপোরোসিস। আচ্ছা, আমরা এই অস্টিওপোরোসিস বোঝার জন্য যে আমরা যদি কোনো পরীক্ষা নিতে চাই বা আমরা আগের থেকে জানতে চাই যে অসুখ হয়েছে কিনা, তাহলে সেক্ষেত্রে আমরা কি কি পরীক্ষা নিরীক্ষার সাহায্য নিতে পারি? মনে করেন যে এক্সরে করতে পারি, যে আমাদের কোনো নির্দিষ্ট অংশে পেইন হয়েছে, তো আমরা সেটা এক্সরে করতে পারি। তখন ওখানে আমরা যারা মানে অর্থোপেডিশিয়ান বা এই পেইন নিয়ে কাজ করি, এরকম তো এক্সরে কোয়ালিটি দেখে আমরা একটা অনুমান করি। কিন্তু এছাড়া এখন মনে করেন যে বৈজ্ঞানিক আরও পরীক্ষা আছে, যে বিএমডি, হ্যাঁ, বোন মিনারেল ডেন্সিটোমেট্রি, এই পরীক্ষাটা এখন অনেক জায়গায় হচ্ছে। এগুলো দেখে আমরা এই করতে পারি যে একটা মানুষের অস্টিওপোরোসিস হচ্ছে না তার অস্টিওপেনিয়া আছে, বা তার কোনো সাপ্লিমেন্ট দরকার আছে কিনা, এটা একটা মানে এই করে ইন্টারপ্রিটেশন করে আমরা বুঝতে পারি যে অস্টিওপোরোসিস আছে। অনেকেই মনে করে থাকে যে আসলে ভিটামিন ডির অভাবে তার এই অস্টিওপোরোসিস বা আর ক্ষয় হচ্ছে। অনেকে মনে করে ক্যালসিয়ামের শর্টের কারণে হচ্ছে। আমাদের ক্যালসিয়াম হোমিওস্টেসিস, ক্যালসিয়াম লেভেল মেনটেন করার জন্য আল্লাহ তাআলা খুব সুন্দর সিস্টেম ভিতরে দিয়ে দিছে, এবং প্যারাথাইরয়েড হরমোন নামক যে হরমোনটা আছে, এটার খুবই ভাইটাল রোল আছে। প্যারাথাইরয়েড হরমোনের লেভেল যতক্ষণ ঠিক থাকবে, ততক্ষণ মনে করুন ক্যালসিয়ামের কিন্তু ঘাটতি হবে না। দুই একটা রেয়ার কন্ডিশনে, যেমন যদি কারো মনে করেন যে মাল্টিপল মায়োলোমা হয়, তাহলে সেক্ষেত্রে ক্যালসিয়াম লেভেল কমে যায়। এরকম আরও কিছু কজ আছে। সেজন্য রুগী আসলেই একটা জয়েন্টে পেইন নিয়ে আসছে, ক্যালসিয়াম লেভেল করতে দিলাম, এইটা আসলে এইটা বুদ্ধিমানের কাজ নয়। আমরা যে প্র্যাকটিসটা দেখি যে আপনাদের কাছে রুগী যখন যায় অস্টিওপোরোসিস নিয়ে ব্যথার জন্য
প্রেসক্রিপশনে একটা ক্যালসিয়াম থাকে? শরীরে দৈনিক আমাদের 1000 থেকে 1200 মিলিগ্রাম, হ্যাঁ, 1 গ্রাম অথবা 1.2 গ্রাম ক্যালসিয়াম কিন্তু দরকার হয়, প্রয়োজন হয়। হ্যাঁ, প্রয়োজন হয়। এখন যারা প্রপার নিউট্রিশনে আছে, প্লাস মনে করেন যে ভালো এক্সারসাইজ করে, কায়িক পরিশ্রম করে, এদের ইয়াং লাইফে কিন্তু কোনো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট না হলেও চলবে। কিন্তু বয়স্ক মানুষ যারা, অথবা মনে করেন যে সমস্ত মানুষগুলো প্রপার নিউট্রিশন পাচ্ছে না ঠিকমতো, যে খাবারে ক্যালসিয়াম আছে বা সেই মনে করেন যে খাদ্য থেকে তার পুরোটা আসছে না, অথবা বয়স্ক মানুষ যার ডিমান্ড বেশি, অথবা শিশুরা অনেক সময় মনে করেন যে ডিমান্ড বেশি, দৌড়াদৌড়ি করে, তো তাদের ক্ষেত্রে সাপ্লিমেন্টের দরকার হয়। এবং আমি যে এরকম ডিমান্ডের কথা বললাম, এইরকম লেভেলের সাপ্লিমেন্ট দেওয়া উচিত, যে 1000 মিলিগ্রাম থেকে 1200 মিলিগ্রামের মতো। এর চেয়ে বেশি খেলে সেটা ইউরিনের মাধ্যমে এক্সক্রিশন হয়ে যাবে, আর কম হলে তো মনে করেন যে অসুবিধা, কম হলে তো মনে করেন যে সিমটম ডেভেলপ করবে। না, তো সেই ক্ষেত্রটা আমরা যেটা যদি জানতে চাই যে আমার কিন্তু 1200 ফুলফিল হচ্ছে কিনা, তাহলে সেক্ষেত্রে কোনো পরীক্ষার প্রয়োজন হয় যে আমার ক্যালসিয়াম লেভেল সঠিক মাত্রায় আছে কিনা বডি? না, এটার দরকারই নাই। আমরা ওই যে একটা রোগী যখন চিকিৎসকের কাছে আসবেন, তখন চিকিৎসক কিন্তু মনে করেন যে রোগীর সিমটম শুনে ইভালুয়েট করে সে ক্লিনিক্যালি অ্যাসেস করতে পারে যে সেটা প্রয়োজন যে তার, হ্যাঁ, তার লেভেল দেখে যে ক্যালসিয়াম। তবে আপনারা বোধহয় বেশি এমফেসিস দিয়ে থাকেন যে আসলে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, যেগুলোতে ক্যালসিয়াম পাওয়া যায়, সেই খাবারগুলো যদি সে প্রপারলি গ্রহণ করে, তাহলে ক্যালসিয়াম ঘাটতি হওয়ার কথা না। এবার আমরা আসি ভিটামিন ডি নিয়ে। এই ভিটামিন ডি কিন্তু আমরা দেখি যে যখন পরীক্ষা করতে যায় প্রতিটি মানুষই, সবারই বাংলাদেশের একটা চিত্র আমরা দেখি যে ঘাটতি থাকে, কম থাকে ভিটামিন ডি। আমরা যেটা জানি যে নর্মাল রেঞ্জ 30 থেকে 100, কারো 8, 5, 10, 15, আমরা কিন্তু নর্মাল রেঞ্জের মধ্যে খুব কম পাই। এই ভিটামিন ডির ঘাটতি হলে হাড়ের কি কি প্রভাব পড়ে, এবং আমরা এটা কিভাবে নির্ণয় করতে পারি যে তার ভিটামিন ডি ঘাটতি হচ্ছে? হ্যাঁ, ভিটামিন ডি ঘাটতি হলে আমরা মনে করেন যে ওই রোগীর কিন্তু পেইনটা হবে, হ্যাঁ, সে মনে হবে যে সে খুব মানে এক্সস্টেড আছে, এবং স্পেশালি রাতের বেলা ঘুমানোর পরে সকালে যখন ঘুম থেকে উঠবে, তখন মনে হবে যে তার সারা গায়ে ব্যথা। যে একজন ইয়াং মানুষ যে প্রপার নিউট্রিশন খাচ্ছে কিন্তু তারপর তার এরকমই, তাহলে আমরা অনুমান করতে পারি যে তার একটা মনে করেন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকতে পারে। আর ভিটামিন ডি কিন্তু সানলাইটে তৈরি হয়। আমরা মনে করেন যে গ্রামে বড় হয়েছি, আমরা 3-4 কিলোমিটার দূরে বাবার সাথে কিন্তু হেঁটে হেঁটে মনে করেন যে বাজারে গেছি, স্কুলে গেছি, বাজারেও গেছি, হ্যাঁ। তো এই যে রোদ, তো আমরা সূর্যের আলোর মধ্যেই হাঁটছি, কাজে তখন আমাদের ভিটামিন ডেফিসিয়েন্সির প্রশ্ন ছিল না। কিন্তু আমরা যখন শহরে জীবন বেছে নিলাম, আমরা যখন আমাদের প্রফেশন যখন এরকম হলো যে সেডেন্টারি ওয়ার্কার, আমরা গাড়িতে উঠি, আবার যাই এসি রুমে বসি, আবার মনে করেন যে বাড়িতে আবার মনে করেন যে ঘুমায়, কাজে সূর্যের সাথে আমাদের বেশি দেখা হয় না, তখনই আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সির একটা প্রশ্ন কিন্তু এসে যাচ্ছে। এবং ভিটামিন ডি দিন যত যাচ্ছে ততই এটার রোল মনে করেন যে বৃদ্ধি আনা যাচ্ছে। একটা সমীক্ষায় দেখা গেছে যে ভিটামিন ডি এর ঘাটতি যাদের আছে, এদের হার্ট অ্যাটাকের প্রবণতা কিন্তু মনে করেন যে বেশি, এমআই হতে পারে, ঝুঁকি থাকে বেশি। এবং এটা ইনফার্টিলিটিতেও মানে ইনফার্টিলিটি করে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। আর বললাম যে বোনসের ক্ষেত্রে তো মনে করেন যে বোনসের যে গঠন, ক্যালসিয়াম যে অ্যাবজর্পশন, এগুলো কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকলে এটা কিন্তু কমিয়ে দেয়। সেক্ষেত্রে করণীয় কি ভিটামিন ডি সঠিক মাত্রায় আনার জন্য? হ্যাঁ, ভিটামিন ডির আমরা মনে করেন সাপ্লিমেন্ট দিতে পারি। এটা এখন কিন্তু ট্যাবলেট ফর্মে আছে, হ্যাঁ, সেটা আমরা ভিটামিন ডি সাপ্লিমেন্টে নিতে পারি। যে ইউজুয়ালি যদি সপ্তাহে একটা করে নিই তাহলে 40,000 ইন্টারন্যাশনাল ইউনিট। আবার ইনজেকশন আছে, আমার দেশের বাইরে যে সমস্ত ইনজেকশন, ওগুলো 2 লাখ ইউনিট। তারপরে আবার মনে করেন যে পাউডার ফর্মেও আছে যে 60,000 ইন্টারন্যাশনাল ইউনিট। মানে এগুলো মনে করেন যে দুধের সাথে এসে সাধারণত তৈরি করা হয়, অথবা দুধের যাদের ল্যাকটোজেন ইনটলারেন্স থাকে তারা পানির সাথে মনে করেন মিশিয়ে খেতে পারে। তাহলে এইভাবে সাপ্লিমেন্ট নিয়ে আমরা এটার মানে ঘাটতি থেকে বা এটার অভাব থেকে আমরা কিন্তু বেঁচে থাকতে পারি। আর পাশাপাশি আমরা বলবো যে রোদে আপনার যখনই সুযোগ পান একটু রোদে থাকার জন্য আমরা পরামর্শ দেব। আমরা যে প্রসঙ্গে ছিলাম যে অস্টিওপোরোসিস, আপনি বলছিলেন যে বিএমডি পরীক্ষার মাধ্যমে আমরা অস্টিওপোরোসিসটা নিশ্চিত হই তার কী মাত্রায় আছে, এবং এক্সরে করেও আমরা জানতে পারি। এরপরে অস্টিওপোরোসিসের চিকিৎসা পদ্ধতিটা কী? আমি বিভিন্ন সময় বলি যে এই আমরা যুবক বয়সে কাজ করছি, তাই না? এখন আমরা যদি ভালোভাবে মনে করেন যে সিনসিয়ারলি কাজ করে আমরা যদি সঞ্চয় করতে পারি, মানে সঞ্চয় কি ব্যাংক ব্যালেন্স করতে পারি, আপনার যদি ভালো একটা হ্যান্ডসাম একটা ব্যাংক ব্যালেন্স থাকে, তাহলে আপনি যখন রিটায়ার করবেন, অথবা আমি যখন আর বেশি কাজ করতে পারবো না, তখন কিন্তু একটু মনে করেন তারপর আমি একটু নিশ্চিন্ত থাকবো যে আমার একটা ব্যালেন্স আছে, যে প্রয়োজনে আমি ওখান থেকে খরচ করতে পারবো। ঠিক সেই রকমভাবে আমাদের যে বোনস তৈরি করা, বোন মিনারেল ডেন্সিটি বৃদ্ধি করা, মানে হাড়ের গঠন,
এটা কিন্তু 30 বছর বয়স পর্যন্ত মানে মেইনলি হাড়টা গঠন করার খুব সুযোগ থাকে। কিভাবে? খেলাধুলা করে, এক্সারসাইজ করে এবং কায়িক পরিশ্রম করে। যে ইয়াং বয়সে যে যত বেশি এক্সারসাইজ করবে, যত বেশি ফিজিক্যাল এক্সারসাইজ করবে, তার বোনসে তত বেশি ক্যালসিয়াম এবং মিনারেলস ঢুকবে, তার বোনসটা তত বেশি শক্ত থাকবে, যার ফলে এইরকম মানে খুব সুগঠিত বোনস, সেটা থেকে যে একসময় তো বয়সের কারণে সেনাইল অস্টিওপোরোসিস ডেভেলপ করবেই, তখন যাদের বোনস খুব সুগঠিত তাদের এই অস্টিওপোরোসিস হওয়ার এটা ধীরে 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 হবে। এমনি যারা সেডেন্টারি লাইফ আমরা লিড করছি এদের দ্রুত অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে এবং অল্প সময়ের ভিতর বেশি ক্ষতি হতে পারে। কিন্তু এরকম যারা শক্তিশালীভাবে বোনসকে গঠন করেছে, এদের কিন্তু ধীরে ধীরে এই ক্ষয়টা হবে। কাজে এইটা কিন্তু একটা প্রতিরোধের কথা বললাম, এবং সেই প্রতিরোধ মানে অস্টিওপোরোসিস হয়ে যাওয়ার পর কিন্তু আর প্রতিরোধের স্কোপ নাই। সেজন্য আমরা যে আজকে আলোচনা করছি যে আমাদের দর্শকদের জন্য, যে সবাই যদি মনে করেন যে কাজে লাগে, যে আমরা আমাদের ছেলেরা মেয়েরা দেখি একটু বাড়ি থেকে বেরোবে, তার রিক্সাতে চড়তে হবে, অটোতে চড়তে হবে, হাফ কিলো দূরে মনে করেন অটো যাচ্ছে, বলে এই থামো, মনে লাফ দিয়ে উঠে গেল। কারণ এই যে হাঁটাটা আমরা একদমই মানে ছেড়ে দিচ্ছি একটা গ্রুপ, এইটা হলো আগামী দিনের মানে ভয়াবহ অস্টিওপোরোসিসের জন্য আপনাকে অপেক্ষা করতে হতে পারে। যেটাকে আপনারা হাঁটা বলেন, কায়িক পরিশ্রম বলেন, একটু ব্যায়ামের কথা বলছেন, তো একটু রোদের কথা বলছেন, এই জিনিসগুলো হলে তাকে অস্টিওপোরোসিসটা আসলে তার প্রোগ্রেসিভ যে ডিজিজটা সেটা স্লো করে দেওয়া করবে, এটা একটা দিক। আর যদি হয়ে যায় অস্টিওপোরোসিস, সেক্ষেত্রে ট্রিটমেন্টটা কী হবে? হ্যাঁ, সেই ক্ষেত্রে ওই যে আমরা বলেছিলাম যে বোনস গঠনটা কম হচ্ছে কিন্তু ক্ষয়টা স্বাভাবিক আছে। তো স্বাভাবিক যে ক্ষয় করে, সেই ক্ষয় করার যে শ্রমিক অস্টিওক্লাস্ট, এর অ্যাক্টিভিটিসকে স্লো করতে হবে বা বন্ধ করতে হবে। সেটার জন্য কি? সেটার জন্য বিসফসফোনেট নামক ওষুধ আছে, যেমন জলিন্ড্রোনিক অ্যাসিড, ইভান্ড্রোনিক অ্যাসিড, তারপরে মনে করেন যে কিছু জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিছু হরমোনাল থেরাপি তো তৈরি করছে, টেরিপ্যারাটাইড, ওই যে আমি যেটা বলেছি আপনাকে যে প্যারাথাইরয়েড হরমোন, সিনথেটিক প্যারাথাইরয়েড হরমোন, এটার ভূমিকা আছে। এখন যেমন ইভান্ড্রোনিক অ্যাসিড আছে, যেটা প্রতি মাসে আমরা একটা করে ট্যাবলেট দিই। তারপরে জলিন্ড্রোনিক অ্যাসিড আছে, ইয়ারলি একটা করে ইঞ্জেকশন দেওয়া হয়। এইটা ওই অস্টিওক্লাস্টের আপনার অ্যাক্টিভিটিকে সিল করবে, কমায় দিবে, আর আপনার বোনস গঠন করার জন্য আপনাকে স্টিমুলেট করতে হবে বোনসকে। ওই টেরিপ্যারাটাইড আমরা দিতে পারি, আর হলো ক্যালসিয়াম দিব, ভিটামিন ডি দিব, যে আমরা বোনস তৈরি করার জন্য সহযোগিতা করব। আবার সাইড বাই সাইড আমাদের অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটিকে আমাদের সিল করতে হবে, কমায় দিতে হবে। এইগুলি হলো অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট। আর হলো যে আপনার বয়স হয়ে গেছে, অস্টিওপোরোসিস শুরু হয়ে গেছে, কিন্তু তারপর আপনি হাঁটা বন্ধ করবেন না। যেটা আপনি করেন, আপনি হাঁটলে, যে কোনো বয়সেই হাঁটলে বোনস কাজ পায়, হার্টের ভিতরে কিছু ক্যালসিয়াম ঢুকেই, সেজন্য বেনিফিট কিছু আছেই। তবে ইয়াং লাইফে বোনস গঠন করতে পারলে সেটা হলো একেবারে সুদূর প্রসারী একটা ভালো রেজাল্ট। কিন্তু আপনি আগে হাঁটেন নাই, কিন্তু এখন বয়স বেশি হয়ে গেছে, এখনও আপনি হাঁটবেন, ফ্রি হ্যান্ডে কিছু এক্সারসাইজ করবেন, তাহলে এইটাও আপনার বোন হেলথের জন্য ভালো, ক্ষয়কে কমাবে বা বোনসকে ধরে রাখবে, বোন হেলথকে। তার মানে একটা কথায় আমরা বলতে পারি যে লাইফস্টাইল মডিফিকেশন, মানে আপনাকে অ্যাক্টিভ থাকার জন্য যে বিষয়গুলো করণীয় সেগুলো আপনাকে করতে হবে। আর যদি একটু খাদ্যাভ্যাসের কথা একটু বলতেন, যে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো যেটা আমাদের বেশি বেশি খাওয়া দরকার এই বয়সে। ক্যালসিয়াম মনে করেন সমৃদ্ধ খাবার হচ্ছে মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট, হ্যাঁ, এগুলো। তারপরে ধরেন যে ছোটো মাছ, তারপরে ধরেন যে মাংসের আমরা যে হাড় বা ওই যে কী বলে, হ্যাঁ, মজ্জাটা, অস্থি মজ্জাটা, এগুলো একটাই। তারপরে এই শাকসবজি, কিন্তু সবুজ শাকসবজিতে অনেক, কিন্তু ভেজিটেবলসেও কিন্তু অনেক ক্যালসিয়াম আছে। কাজেই এভাবে আমরা সাপ্লিমেন্টগুলো নিতে পারি। প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। নিশ্চয়ই যারা অস্টিওপোরোসিসের আতঙ্কে ভুগছেন তাদের জন্য আপনার এই পরামর্শ খুব কাজে লাগবে বলে আমি মনে করি। প্রিয় দর্শক, অস্টিওপোরোসিস আসলে একটা হাড় ক্ষয়। এই হাড় ক্ষয় প্রতিরোধের জন্য আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, নিয়মিত ব্যায়াম, হাঁটার অভ্যাস এবং কায়িক পরিশ্রম বাড়াতে হবে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।